নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমাদের আলোচ্য বিষয় সালফার। সালফারের সমস্ত রোগগুলো শরীরের ঊর্ধ্বাংশ থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে নিচের দিকে নামে। নট সালফার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত ওষুধ সোরা দ্বারা নিয়ন্ত্রিত বা স- যে ওষুধগুলো সোরাকে লিড করে তাদের প্রত্যেকটি ওষুধই শরীরের ঊর্ধ্বাংশ থেকে ক্রমান্বয়ে নিচের দিকে রোগ লক্ষণগুলো প্রকাশ করে। 16 বছর বয়সী পূজাকে অসংলগ্ন কথাবার্তা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস ও সারা শরীরে ছড়ানো ছিটানো চর্মপীড়ার চিকিৎসার জন্য আমার চেম্বারে নিয়ে আসেন পূজার মা। পূজার মা জানিয়েছিলেন যে 13 বছর বয়সে পূজার উপর মনসার ভর হয়। মনসা হলো হিন্দু ধর্ম অবলম্বীদের উপাস্য একজন দেবী। অনেক মন্দির ও তীর্থস্থান ঘুরে অবশেষে একজন তান্ত্রিকের চিকিৎসায় পূজার উপর থেকে মনসার ভর কেটে যায়। কিন্তু এর কয়েক মাস পরেই পূজার উপর শিবের ভর হয়। শিব ও সনাতন ধর্ম অবলম্বীদের একজন উপাস্য দেবতা। শিবের ভর হওয়ার পর থেকে পূজার গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করে। রুদ্রাক্ষ এক ধরনের ফল বীজ, সেটার মালা ধারণ করেন। পূজা, নট অনলি পূজা, শিবের অনুসারী যারা সনাতনীদের মধ্যে তারা অনেকেই বা কম বেশি সবাই রুদ্রাক্ষের মালা ধারণ করেন। এটার আলাদা বৈশিষ্ট্য আছে তারা মনে করেন, বা আসলেই আছে। শৈবদের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে শুরু করে পূজা। তিনি সারাক্ষণ একা একই থাকেন। আপন মনে একা একই কথা বলেন। পোশাক পরিচ্ছদের দিকেও খেয়াল থাকে না। নোংরা ছেঁড়া পোশাক পরেও অনেক সময় বাইরে বেরিয়ে যান। জোর করেও তার নোংরা ছেঁড়া পোশাক বদলানো যায় না। পূজার সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হলো যে তান্ত্রিক তার মনসার ভর কাটানোর চিকিৎসা করেছিলেন তিনি একজন শৈব। মূলত ওই তান্ত্রিকের কর্মকাণ্ডেই পূজা শৈব সংস্কৃতির উপর আকৃষ্ট হয়েছিল। পূজা বলেন, মা মনসার ভর কাটানোর পর থেকেই আমি প্রতি রাতে স্বপ্ন দেখতে শুরু করি। এক্সক্লুসিভ এক ধরনের স্বপ্ন, সেটা হলো আকাশ থেকে একটা আগুন পৃথিবীর দিকে ছুটে আসছে। ওই আগুনটি আমার সামনে আছড়ে পড়ছে এবং আগুনটির চারপাশের সবকিছু পুড়িয়ে দিয়ে আবার আকাশের দিকে চলে যায়। পূজার দাবি এখন প্রতি সোমবার রাতে ওই স্বপ্নটি তিনি দেখেন। আর যদি তার পূজা অর্চনা বা তার যে ধর্মীয় যে কর্মকাণ্ড সেগুলা যদি ভুল ত্রুটি হয় বা ঠিকঠাকভাবে না করেন, তাহলে প্রতি রাতেই স্বপ্নটি দেখেন পূজা। পূজার মায়ের কাছ থেকে জানা গেছে, ছোটবেলা থেকেই পূজার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চুলকানিযুক্ত চর্মপীড়া রয়েছে। এখনো আছিল আমার কাছে যখন এসছে। নিয়মিত ওর অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয়, মলম লাগাতে হয়। তা না হলে শরীরের চুলকানি জ্বালা প্রচন্ড রকমের বেড়ে যায়। আমি পূজার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করি। কনস্টিটিউশনালি পূজা থুজা অক্সিডেন্টালিস এর একজন রোগী, তাতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু পূজার জন্য আমি থুজা অক্সিডেন্টালিস ব্যবস্থা দিতে পারিনি। কেননা তার লক্ষণগুলোর সারফেসে পূজার কোনো লক্ষণ বিদ্যমান ছিল না। আমাকে তার জন্য একটা ওপেনার রেমেডি খুঁজতে হয়েছিল, যেটা দিয়ে শুরু করা যায় চিকিৎসাটা। আপনারা অনেকেই ধরে নিয়েছেন যে এতক্ষণ যে আমি বললাম, আমি পূজার জন্য ওপেনার রেমেডি হিসেবে হয়তো সালফারকে বেছে নিয়েছি। এমনটাই ভাববেন। এর কারণ হলো আজকের আলোচ্য বিষয় সালফার।
সুতরাং আগে থেকেই আপনাদের চিন্তায় সালফারটা রয়েছে। এই চিন্তাটা অমূলক না। আমি পূজার ওপেনার রেমেডি হিসেবে সালফার নির্বাচন করেছিলাম। পূজার ক্ষেত্রে সালফার ছিল আমার হাতে স্মরণকালে, অর্থাৎ আমি আমার চিকিৎসা জীবনে স্মরণ করতে পারি। মনে থাকার যে ওপেনার রেমেডি গুলা তার মধ্যে অন্যতম এবং সেরা ওপেনার। সো এখানে আমি বলব সালফার ইস এ বেস্ট অ্যান্ড গুড ওপেনার। কারণ আমি এই যে ওপেনার হিসেবে সালফার নির্বাচন করতে পেরেছিলাম, এটা ভিন্ন ধরনের কোন বিরল ক্লু থেকে। আমার এই ধরনের ক্লু আমরা সচরাচর যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, সচরাচর আমলে নিতে চাই না। আমলে নেই না আমরা। আমি স্লাইড দেখাইতে পারছি না, দুঃখিত। তাহলে ভালো হতো। যাই হোক, ব্যাপারটা হলো যে পূজার ক্ষেত্রে যে কিভাবে আমি সালফার ওপেনার হিসাবে দিলাম, প্রথমত পূজার স্বপ্নটি আমার কাছে অদ্ভুত ও বিরল ধরনের স্বপ্ন বলে মনে হয়েছে। আমি নিশ্চিত ছিলাম না। তবে মনে পড়ছিল এই ধরনের স্বপ্নের বিষয়টি আমি কোথাও দেখেছি এবং পড়েছি। কিন্তু কোথায় পড়েছি ঠিক ওই মুহূর্তে আমি স্মরণ করতে পারছিলাম না। পূজার এই স্বপ্নটির সঙ্গে আরেকটি ক্লু আছে। নির্দিষ্ট দিনে স্বপ্নটি দেখা। আমরা যদি আরেকটু পরিষ্কার করে বলি, তাহলে প্রতি সোমবার অর্থাৎ প্রতি ৭ দিন অন্তর বা ১ সপ্তাহ পর, পর স্বপ্নটি দেখা। এখন প্রশ্ন হলো মূল স্বপ্নটির বিষয়ে আমি কোথায় পাবো? আমি দেখছি আমি হোমিওপ্যাথি কোন গ্রন্থের ভিতরে দেখেছি। কিন্তু আমি এটা পাবো কোথায়? আমার তো কনফার্ম হতে হবে। আমি পূজাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লাম। আরেকটা বিষয় হলো এই স্বপ্নটাই আমার মাথায় ঘুরছে। আমি সামনে এগোতে পারছি না। ওটাকে বাইপাস করে যে অন্যভাবে তার কনস্টিটিউশন টা আমি খুঁজতে চেষ্টা করব, সেটা আমি পারছিলাম না। সো স্বপ্নটা আগে আমার বের করতে হবে, দেন আমি ওর চিকিৎসার বিষয়টা দেখব। আমি পূজাকে একদিন পরে নিয়ে আসতে বললাম ওর মাকে। চেম্বারে কাজ শেষ করে বাসায় ফিরলাম। আমার মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছিল। পূজার এই স্বপ্নটি আমাকে খুঁজে পেতেই হবে। রাতে বসে গেলাম খুঁজতে। টানা ৪ ঘন্টা তল্লাশির পর মহমতি হ্যানিম্যানের মেট্রিমেডিকে পিওরা ভলিউম 2 এটার ৬৩৪ পৃষ্ঠায় সালফার অধ্যায়ে পেলাম। Anxious dreams at night, dreams of fire coming from heaven. মহমতি হেনিম্যান সালফারের এই মূল্যবান লক্ষণটি লিপিবদ্ধ করে গেছেন তার মেট্রিমেডিকে পিউরায়। হেনিম্যানের মেট্রিমেডিকে পিউরা আমাকে ভীষণ এক অস্থিরতা থেকে তখন মুক্ত করেছে। আমি যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। সে যেন ঠিক একটা গর্ভ যন্ত্রণার মতো যন্ত্রণা। ভারতের বিজয়ীন প্রকাশনী প্রকাশিত মেট্রিমেডিকে পিউরা ভলিউম ১ ও ভলিউম ২ বই দুটি আমি ১৯৯৬ সালে কিনেছিলাম। 1996 এ। ইংরেজি ভার্সন, ওটার বাংলা ভার্সন হয় না। যাই হোক, হ্যানিম্যান লিখেছেন, স্বর্গ থেকে নেমে আসা আগুনের উদ্বেগজনক স্বপ্ন দেখেন সালফার। যদিও পূজা স্বর্গের বিষয়টি উল্লেখ করেননি। তার স্বপ্নে স্বর্গ বিষয়টি স্পষ্ট না। তবু আমি মনে করেছি হ্যানিম্যানের স্বর্গ ও পূজার আকাশ এর মধ্যে কোনো তফাৎ নেই। আর স্বাভাবিক জীবনে পূজার উপর মনসার ভর হওয়া, শিবের ভর হওয়া, এসব তো স্বর্গ নরক সংশ্লিষ্ট বিষয়, আধ্যাত্মিকতার বিষয়, ধর্মীয় বিষয়। এর সঙ্গে স্বর্গ নরক সংশ্লিষ্ট কোনো বিষয় থাকারই কথা। সুতরাং পূজার স্বপ্নের এই লক্ষণটি হ্যানিম্যানের ড্রিমস অফ ফায়ার কামিং ফ্রম হেভেন এটার সঙ্গে আমি সাদৃশ্য এবং সঙ্গতিপূর্ণ মনে করেছি। আমি আগেই বলেছি পূজা কনস্টিটিউশনালি পূজা অক্সিডেন্টালিস এর অধীন না। ও সরি, পূজা অক্সিডেন্টালিস এর অধীন। তাহলে দীর্ঘকাল ধরে সালফার সদৃশ এমন স্বপ্নে আচ্ছন্ন হয়ে থাকেন কি করে? ওর কনস্টিটিউশন হলো থুজা। কিন্তু সালফার ইন্ডিকেট করলো যে না সে সালফার মানে এর এর একে পজেস করে আছে।
তাহলে একটা কনস্টিটিউশনের উপরে আরেকটা এত জোরালো ওষুধ কিভাবে তাকে প্রভাবিত করে রাখে? এটা একটা মহামূল্যবান প্রশ্ন। পূজার মায়ের দেওয়া তথ্যে আমরা পাই ছোটবেলা থেকে পূজা বিভিন্ন ধরনের চর্মপীড়ায় আক্রান্ত থাকায় নিয়মিত তাকে অ্যালোপ্যাথিক ওষুধ ও মলম ব্যবহার করতে হচ্ছে। এখানে একটা বড় ক্লু আছে। পূজা যে মলমগুলো ব্যবহার করেন সেগুলোর প্রতিটিতে আমি দেখেছি প্রেসক্রিপশন এবং তল্লাশি করে দেখেছি যে স্টেরয়েড রয়েছে। অ্যালোপ্যাথিক ওষুধ ও স্টেরয়েড যুক্ত মলম দীর্ঘদিন ধরে তার চর্মপীড়াগুলোকে অবদমিত করে রাখছে বা অবদমিত করার চেষ্টা করছে। কিন্তু পুরোপুরি অবদমন করা সম্ভব হচ্ছে না। কেননা সোরাটা খুব প্রকটভাবে সাইকোসিসের গ্রাউন্ডে সোরাটা খুব প্রকটভাবে আছে। হ্যাঁ, অনেকটা অবদমিত হয়েছে কিন্তু সবটা না। অ্যালোপ্যাথিক ওষুধ ও স্টেরয়েডযুক্ত মলম দীর্ঘদিন ধরে ব্যবহার করে তার চর্মপীড়া গুলোকে অবদমিত করার চেষ্টা চলেই আসছে। তাছাড়া স্টেরয়েড তার মধ্যে যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে এতদিন ব্যবহার করার ফলে এটা আর সন্দেহ থাকার কথা না। তাহলে দেখেন আমরা নাক্স ভূমিকার একটা ক্লাসে আলোচনা করেছিলাম। আপনাদের আমাদের মনে থাকার কথা। স্টেরয়েডের কুফল দূর করতে সালফার অনন্য প্রধান একটি রিমেডি। কনস্টিটিউশনাল টুজঅক্সিডেন্টালিসের রোগীর পূজার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তিনি দীর্ঘকাল রোগ লক্ষণ চাপা দেওয়ার চেষ্টা করায় তার মানসিক তার মানসিকতার যে অবচেতন মনের যে অবচেতন স্তর, সেই স্তরে বিশেষ প্রভাব পড়ছে। ফলে একই উদ্বেগজনক স্বপ্ন তিনি বারবার দেখে যাচ্ছেন। এখানে কিন্তু তার মনের যে কনসাস লেভেলটাকে ওভারটেক করে তার সাবকনসাস লেভেলটাকে অধিগ্রহণ করে বা দখল করে রেখেছে এই সোরা। দ্যাট মিনস সালফার সদৃশ সোরা। তার রোগ লক্ষণ চাপা দেওয়া বা অবদমনের চেষ্টা চলছিল স্টেরয়েড ব্যবহার করে। এর ফলে যা দাঁড়ালো পূজা স্বপ্নটি ধরা দিল সালফার সদৃশ হয়ে। অর্থাৎ তিনি সালফারের অধীন হয়ে পড়েছেন। পূজার মূল ধাতুগত ওষুধ ফুজা অক্সিডেন্টালিস ব্যবহার করার ক্ষেত্রটি চমৎকারভাবে তৈরি করে দিয়েছে সালফার। মানে ওকে সালফার দেওয়ার পরে এই যে পরবর্তী যে অবস্থাটা এসছে, প্রতি সোমবার আকাশ থেকে উদ্বেগজনক আগুন নেমে আসা স্বপ্নটি থেকেও তাকে মুক্তি দিয়েছে। তিনি আরোগ্য লাভের পথেই আছেন। এখনো অন ট্রিটমেন্ট, আন্ডার ট্রিটমেন্ট। আমি আশাবাদী পূজা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আমরা তার লাইভ ভিডিও সাক্ষাৎকার প্রচার করতে বা আপনাদের সৌজন্যে দেখাতে সক্ষম হব। আমরা দেখলাম পূজার চিকিৎসায় সালফার একটি ভালো ওপেনার রিমেডি হিসেবে এসছে। আসলেই সালফার একটি চমৎকার ওপেনার রিমেডি। আমরা হোমিওপ্যাথিতে ওপেনার রিমেডি হিসেবে সাধারণত নাক্স ভূমিকা, স্ট্রাফিসিডিয়া, ইগনেশিয়া, নেটাম নিউরিটিকাম, নেটাম সালফেরিকাম, সিফিলিনাম, মেডোরিনাম, সালফার প্রভৃতি ওষুধের বেশ সার্থক প্রয়োগ দেখি। যদিও এর মধ্যে অনেক ওষুধই কনস্টিটিউশনাল ও মাইজোমেটিক রিমেডি হিসেবে ব্যবহৃত হয়। তবে সালফার কিন্তু আরো এক ধাপ এগিয়ে থাকে। সালফারের প্রায়োগিক ক্ষেত্র বিবেচনায় আমরা ওষুধটিকে বলতে পারি অলরাউন্ডার। সালফার হলো অলরাউন্ডার। সালফারকে শুধু অলরাউন্ডার বললেও যেন কম হয়ে যায়। আমি এটিকে বলি সুপার অলরাউন্ডার রেমেডি। দেখুন পূজার ক্ষেত্রে সালফারকে আমরা একটা খুব ভালো ওপেনার রেমেডি বললাম। কিন্তু প্রকৃত অবস্থা কি ছিল? এখানে কি সালফার কেবলই একটা ওপেনার রেমেডি ছিল? আমি কিন্তু সেরকম মনে করি না। এই কথাটা খেয়াল করতে হবে যে আমি শুধুমাত্র একটা ওপেনার রেমেডি হিসেবেই সালফারকে এখানে মনে করি না। পূজার ক্ষেত্রেও সালফার তার ওপেনার রেমেডির যে সক্ষমতা, একটা ওপেনার রিমেডির যে সক্ষমতা থাকে, তার চেয়েও বেশি গভীরতর কাজ করেছে। এক্ষেত্রে সালফার কাজ করেছে একটা সেমি কনস্টিটিউশনাল রিমেডি হিসেবে। সেমি কনস্টিটিউশনাল রিমেডি হিসেবে এখানে সালফার কাজ করেছে। সালফার যেকোনো কনস্টিটিউশনের রোগীর উপর প্রভাব সৃষ্টি করতে পারে, ব্যারিয়ার তৈরি করে রাখতে পারে। অন্য কনস্টিটিউশনের রোগীর উপর সালফার আলাদা একটা কনস্টিটিউশনের মতোই একটা অবস্থা। অর্থাৎ সেমি কনস্টিটিউশন তৈরি করে প্রভাব সৃষ্টি করতে পারে সালফার এরকম একটা ওষুধ। এখন আপনারা হয়তো প্রশ্ন তুলবেন যে সেমি কনস্টিটিউশন কথাটা আবার কোত্থেকে আসলো?
আমি জানি না হোমিওপ্যাথিতে কোথাও সেমি কনস্টিটিউশন কথাটা লেখা আছে কিনা। এটা আমার জানা নেই। বা আপনারা কোথাও হয়তোবা কোথাও পান নাই বা পাবেন না অথবা পেয়ে থাকবেন তা আমি জানি না। অ্যাকচুয়ালি আমি জানি না। তো এখন বিষয়টা হলো যে সেমি কনস্টিটিউশন যে কথাটা আমি বললাম, এই কথাটা আপনারা খুঁজে হয়তো পাবেন না। ব্যক্তিগতভাবে আমি মানবদেহে বিভিন্ন ওষুধের প্রভাবের গভীরতা এবং গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে সেমি কনস্টিটিউশন শব্দটি ব্যবহার করে থাকি। এখন বোধহয় আর দ্বিধা থাকার কথা না। আমি ব্যক্তিগতভাবে সেমি কনস্টিটিউশন এই টার্মটা আমি ইউজ করি। সেমি কনস্টিটিউশন শব্দটি আপনাদের যে গ্রহণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা এটা গ্রহণ করুন বা না করুন। অর্থাৎ একটা ধাতুগত অবস্থার মতোই আরেকটা অবস্থা তৈরি করতে পারে এমন শক্তিশালী ওষুধ, সেই ওষুধগুলোকে বোঝানোর জন্য আমি বলি সেমি কনস্টিটিউশনাল রিমেডি। হোমিওপ্যাথিতে সাইলেশিয়া, নেট্রাম মিউরিটিকাম, নেট্রাম সালফিরিকাম, আর্সেনিকাম অ্যালবাম, আ সালফার সহ বেশ কিছু ওষুধ আছে যেগুলো মানুষের স্থায়ী কনস্টিটিউশনাল অবস্থা থাকার পরও আরেকটি স্বতন্ত্র সেমি কনস্টিটিউশনাল অবস্থা বা কন্ডিশন তৈরি করে রাখতে পারে। ডক্টর জেমস ডক্টর জেমস টাইলর কেন্ট তার লেকচারস অন হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল গ্রন্থে সালফার সম্পর্কে চমৎকার কথা লিখেছেন। সালফার এমন একটি পূর্ণাঙ্গ ওষুধ যে কোনো কোন স্থান থেকে কোন স্থান থেকে এটির আলোচনা শুরু করতে হবে সেটা বলা কঠিন হয়ে যায়। মনে হয় এতে মানবজাতির সব ধরনের রোগেরই সাদৃশ্য আছে। এবং কোনো শিক্ষার্থী সালফারের পরীক্ষা বিবরণী পড়ে স্বাভাবিকভাবেই মনে করতে পারেন তার আর দ্বিতীয় কোনো ওষুধ পড়ার প্রয়োজন নাই। ওষুধেরও প্রয়োজন নাই। কারণ সকল রোগের চিত্রই সালফারের মধ্যে পাওয়া গেছে। আমরা এখন কি করব? আর কোনো ওষুধ পড়ার দরকার নেই। আজকে সালফারের পর বই পুস্তক সব বাতিল। একদম। আর পড়ার দরকার নেই। আমরা সালফারই ভালোভাবে জানবো, পড়বো এই তো। আর কোনো ওষুধ জানা বা পড়ার দরকার নাই। নতুন প্র্যাকটিশনার যারা তারা আনন্দে লাফ দিয়ে উঠবেন, সেই লাফ দেওয়ার সুযোগটা নাই। মহমতি কেন্টের পরের ঠিক পরক্ষণেই বলেছেন, তোমরা দেখবে যে সালফার মানবজাতির সব রোগ আরোগ্য করবে না। এবং তোমরা অন্য ওষুধগুলো যেভাবে ব্যবহার করো, এর ব্যবহার তার চেয়ে বেশি হওয়া উচিত না। মনে হয় মেটিওমেডিকায় কম জ্ঞান সম্পন্ন চিকিৎসকেরা বেশি সালফার ব্যবহার করেন। মেটিওমেডিকায় কম জ্ঞান সম্পন্ন চিকিৎসকেরা বেশি সালফার ব্যবহার করেন। আবার খুব ভালো বিচক্ষণ চিকিৎসকও প্রায়ই সালফার ব্যবহার করেন। সুতরাং কে কত বেশি ও ঘন সালফার ব্যবহার করছেন তা দেখে চিকিৎসকের বিজ্ঞতা ও অজ্ঞতার মধ্যে সীমারেখা নির্ধারণ করা যায় না। এটা আমার কথা না। এটা মহমতি কেন্টের কথা। হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ওষুধগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও ব্যাপক ব্যবহৃত একটি ওষুধ সালফার। সালফারের সালফার নামক এই উপাদানটা প্রাচীনকাল থেকে পরিচিত একটি মৌলিক খনিজ পদার্থ। বৈশিষ্ট্যপূর্ণ হলুদ রঙের কারণে একে সহজেই শনাক্ত করা যায়। জীবনের জন্য সালফার অপরিহার্য। ২০ টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ২ টি অ্যামাইনো অ্যাসিডে সালফার আছে। অল্প কথায় অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞা হলো আমিষ বা প্রোটিন ভাঙলে বা বিশ্লেষণ করলে যেসব উপাদান পাওয়া যায় তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। এটা মানবদেহের জন্য উপকারী, প্রয়োজনীয়। গুরুত্বপূর্ণ এই খনিজটি ভূত্বকের নিচে উদারভাবে ছড়িয়ে থাকে। আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিস, উদ্ভিদজাত খাদ্য ইত্যাদির মাধ্যমে এই খনিজ আমাদের শরীর, মনকে প্রভাবিত করে। জাস্ট লাইক সাইলেশিয়া। সাইলেশিয়া ছাড়া যেন আমরা যখন রাস্তায় হাঁটতে যাই তখন মৃত্তিকার উপর দিয়ে হাঁটি। ওটার মধ্যে সাইলেশিয়া আছে। আরে সালফারও ভূ
মানে ভূপৃষ্ঠের মাটির সাথে এমনভাবে মিশে আছে যে বিভিন্নভাবে আমরা সালফার দ্বারা প্রভাবিত হই। সালফারের এই প্রভাব হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে মানব জাতির মধ্যে কখনো কনস্টিটিউশনাল, কখনো সেমি কনস্টিটিউশনাল অবস্থা সৃষ্টি করে। আমরা প্রায়ই এমন অবস্থা দেখতে পাই, এই ওষুধটি রোগীর মধ্যে শক্তিশালী ব্যারিয়ার, আলাদা লেয়ার তৈরি করে মূল ধাতুগত অবস্থাটিকে আড়াল করে রাখার চেষ্টা করে রাখে। আবার আমরা এমনও দেখি বিভিন্ন অপচিকিৎসার ফলে রোগীর জীবনী শক্তি এতটা দুর্বল হয়ে গেছে যে নির্বাচিত ওষুধ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে সম্পূর্ণরূপে মানে অসমর্থতা প্রকাশ করে, সমর্থ হয় না। আবার নানাবিধ অবদমনের ফলে সাপ্রেশন বা ওই চাপা দেওয়ার যেটা বুঝি আমরা, রোগীর ক্ষেত্রে নির্বাচিত ওষুধ কার্যকারিতা দেখাতে পারছে না। এইসব অবস্থার বেশিরভাগ ক্ষেত্রে সালফার ছাড়া আমাদের হাতে বিকল্প খুব কমই থাকে। হ্যানিম্যান তার ক্রনিক মায়াজম গ্রন্থে বর্ণিত চিররোগ তত্ত্বে সালফারকে প্রধান অ্যান্টিসোরিক ওষুধ হিসেবে প্রতিষ্ঠিত করেন। যেহেতু হ্যানিম্যান ক্রনিক রোগের বেশিরভাগ ক্ষেত্রের জন্য সোরাকেই মুখ্যভাবে দায়ী করেছেন, সেহেতু আমরা অবশ্যই ধরে নেব অ্যান্টিসোরিক ওষুধগুলোর মধ্যে সালফার অবশ্যই গুরুত্বপূর্ণ, এর ব্যবহার অনেক বেশি ও বিস্তৃত। মহামতি হ্যানিম্যান ২ দশক গবেষণার পর দেখেন তরুণ রোগে আক্রান্ত রোগীরা সুনির্বাচিত ওষুধ দ্বারা চিকিৎসিত হওয়ার পর সুস্থ হয়ে যাচ্ছেন এবং কিছুকাল পর আবার একই ধরনের রোগ লক্ষণ নিয়ে চিকিৎসার জন্য আসছেন। এটা তাকে বিচলিত করে। হ্যানিম্যান এই পরিস্থিতিতে ভাবলেন বেশিরভাগ তরুণ রোগের পেছনে এক বা একাধিক মায়াজম রয়েছে। রোগীর নির্মল আরোগ্যের জন্য তরুণ রোগের চিকিৎসার পাশাপাশি এর পেছনে থাকা মায়াজমকেও দূরীভূত করতে হবে। ১৮২৮ খ্রিস্টাব্দে তিনি এই বিষয়টি প্রকাশ করেন এবং সোরা সিফিলিস ও সাইকোসিস নামে ৩ টি মায়াজমের ধারণা দেন। আমরা সালফারকে পেয়েছি প্রধানত অ্যান্টিসোরিক, কিন্তু এটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক একটা ডেরিভেটিভ। আমি মনে করি সালফার অ্যান্টি টিউবারকুলার, যথেষ্ট পরিমাণে অ্যান্টি টিউবারকুলার গুণসম্পন্ন একটা ওষুধ। এবং আরো যে নতুন মায়াজম যেগুলো মানে এখন হোমিওপ্যাথিতে আলোচনা আছে, ওইসব মায়াজমও সালফার যথেষ্ট প্রভাব রাখতে পারে। আমরা পরবর্তী সময়ে এসে এইসব বিষয় বর্ধিত বিষয় নিয়ে আলোচনা করব। টিউবারকুলার মায়াজমের খুব কাছাকাছি, টিউবারকুলোসিস রোগটার খুব কাছাকাছি, টিবি নামক রোগটার খুব কাছাকাছি, লেপ্রোসির খুব কাছাকাছি সালফারের কর্মকাণ্ড। হ্যানিম্যান সালফারকে প্রধান অ্যান্টিসোরিক, থুজাকে থুজা অক্সিডেন্টালিসকে প্রধান অ্যান্টিসাইকোটিক ও মার্কুরিয়াসকে প্রধান অ্যান্টিসিফিলিটিক ওষুধ হিসেবে উল্লেখ করেন। সোরা সম্পর্কে হ্যানিম্যান লিখেছেন, সোরা হলো সবচেয়ে প্রাচীন, যদিও এটা নিয়ে আমার দ্বিমত আছে। ইতিহাস ঘেঁটে আমি বলেছিলাম একবার, আমি হ্যানিম্যানকে ছোট করছি না, বা মানে ইতিহাস ঘেঁটে আমি বলেছিলাম যে তার আগে সাইকোসিস পৃথিবীতে এসছে। আরেকটা বিষয় হলো, আমি বলেছিলাম যে সোরা যদি প্রাচীন হয় সেটা স্বর্গীয় ব্যাপার, ওই স্বর্গ নরক বা বেহেশত দোজখের ব্যাপার। কেন সোরার কারণে আদম আলাইহিস সালাম ভুল করছে, অ্যাডাম ভুল করছে, ইভ ভুল করছে বা হাওয়া ভুল করছে, পৃথিবীতে আসতে হয়েছে। কিন্তু পার্থিব যে মায়াজমগুলো এটার মধ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে সাইকোটিক পুরাতন। আর আপনাদের বলেছিলাম যদি আপনাদের দ্বিমত থাকে তাহলে আমাকে একটু নক করবেন, জানাবেন, কেউ জানার নেই। মায়াজমটি এই সোরা মায়াজমটিকে হ্যানিম্যান মায়াজেমেটিক রোগ অবস্থা যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে বিকৃত করছে, এটা হ্যানিম্যান বলছেন, মানব জাতির উপর অত্যাচার চালাচ্ছে। হ্যানিম্যান সোরাকে বেশিরভাগ চিররোগের দীর্ঘস্থায়িত্বের মূল নৈমিত্তিক মায়াজম হিসাবে বিবেচনায় নিয়েছেন। এর অর্থ হলো অসুস্থ মানুষদের একটি বিশাল অংশ, হতে পারে তারা অন্য কোনো কনস্টিটিউশনাল ওষুধের অধীন, তবু তারা তাদের চিকিৎসা চলাকালে কোনো না কোনো পর্যায়ে সালফার ডায়াথিসিস প্রকাশ করতেই পারেন। এর মানে কি দাঁড়াচ্ছে? একথার মানে হলো পুরাতন বা চিররোগে আক্রান্ত রোগীদের অবশ্যই কোনো না কোনো সময় সালফার নামক ওষুধটির উপযুক্ততা আসতেই পারে এবং আসেই। কিন্তু
আমরা কি সবসময় সালফারের এই উপযুক্ততা নির্বাচন করতে সক্ষম হই? আমার স্পষ্ট উত্তর না। আমরা বেশিরভাগ সময় এই রোগীদের কাছ থেকে আসা সংকেতগুলো ধরতে পারি না। আমাদের সেই সেন্সর নাই। আমাদের সেন্সর গুলাকে আমরা সেইভাবে ডেভেলপ করি না। ফলে অনেক রোগীর ক্ষেত্রেই নির্মল আরোগ্য নিশ্চিত করাটা দুঃসাধ্য থেকে যায়। মানুষের অসুস্থতার এমন অনেক নির্দিষ্ট কিছু পর্যায় রয়েছে যেখানে রোগী কোনো না কোনোভাবে সালফার সদৃশ লক্ষণ প্রকাশ করে থাকেন। আমি যদি চিকিৎসক হিসেবে বেশ চৌকস হয়ে থাকি, তাহলে অবশ্যই রোগীদের কাছ থেকে আসা কোনো সংকেত আমি মিস করব না। আমার সেন্সরে তার সংকেতগুলোকে রিসিভ করবেই করবে। একজন রোগীর মধ্যে থাকা সুপ্ত উপসর্গগুলি উপরিভাগে নিয়ে আসার অর্থাৎ প্রকাশিত করার সক্ষমতা রয়েছে সালফারের। মানে ডিপের যে উপসর্গগুলি সেগুলো সারফেসে দিয়ে আসা। হ্যানিম্যান বলেছেন উপসর্গের ঘাটতি থাকলে সালফার ওই রোগীতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। এই প্রতিক্রিয়া সৃষ্টি করাই মানে উপসর্গগুলো বাইরের দিকে চলে আসা। সালফার বারবার ফিরে আসা রোগ লক্ষণ সমূহের মূল উৎপাটনে সুগভীর একটি ওষুধ। আমরা সাধারণত কোনো রোগ লক্ষণের রিকারেন্সি বা পৌনঃপুনিকতায় টিউবারকুলিনামের প্রাধান্য দেই। কিন্তু মনে রাখা দরকার সালফারও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ওষুধ। অবশ্য সোরার প্রবণতা সালফারকে লিড করে থাকে। আর টিউবার টিউবারকুলিনামের লিড হলো টিউবারকুলাস বা টিউবারকুলার মায়াজাম অর্থাৎ অথবা ডায়াথেসিস। হোমিওপ্যাথিতে তরুণ ও চির রোগের শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত প্রয়োগযোগ্য ওষুধ সালফার ছাড়া আর খুব কম আছে। আপনি যেকোনো অবস্থায় প্রয়োগ করার মতো একটা ওষুধ। ১ টা ২ টা ক্ষেত্র বাদে সেটা আমরা দেখি সামনে আলোচনা করতে পারি বা করব। শৈশবের বিভিন্ন ছোটখাটো রোগ বাচ্চাদের হয়। ছোট্ট বা একদম ছোট্ট বাচ্চাদের। যেমন ম্যানোনিউক্লিওসিস একটা রোগ আছে। ম্যানোনিউক্লিওসিস রোগটা হলো চুম্বন রোগ। বাচ্চাদের চুমু দেয় না? এই চুমু থেকে মানুষের দ্বারা সংক্রমিত হয়। এর সাধারণ লক্ষণ হলো জ্বর, অস্বস্তি, গলা ব্যথা। এটা হলো অ্যাপস্টাইন বার ভাইরাস বা ইভিভি সংক্রমণের ফলে এই রোগটা দেখা দেয়। চুম্বনের সময় মানুষের মুখের লালার মাধ্যমে এই ভাইরাসটির সংক্রমণ ঘটে থাকে। শিশু থেকে শুরু করে বয়স্কদের নিউমোনিয়া, বিভিন্ন ধরনের হৃদরোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি ক্ষেত্রে সালফার একটি অপরিহার্য রেমেডি। মানব জীবনের বিভিন্ন ধাপে এখন তারা শৈশব কাটাইয়া যে বিভিন্ন ধাপে বিভিন্ন জটিলতার ক্ষেত্রে সালফার এর নিজস্ব কনস্টিটিউশনাল গণ্ডি পেরিয়ে তার যে ধাতুগত অবস্থা আছে সেই অবস্থা পেরিয়ে সামনে গিয়ে অন্য কোনো কনস্টিটিউশনের রোগীতেও উপযোগী হতে পারে এবং চমৎকারভাবে তাকে সহায়তা দিতে পারে। একেবারে ছোট শিশু ও একটু বয়সী শিশুদের ডায়াপার ব্যবহারজনিত চুলকানি, তাদের ডায়াপার ব্যবহার করা হয় সেই চুলকানির খাদ্যের ত্রুটিজনিত সমস্যা ও অ্যালার্জি। আমরা আগে এইসব অন্য ওষুধের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করেছি। অত্যাধিক গরমের কারণে শরীরে দেখা দেওয়া ইরাপশন, র‍্যাশ, এই গরমের কারণে যে গরম ফোড়া গ্রামে বলে, গরম ফোড়া হইছে। বিষ ফোড়া, গরম ফোড়া। আমি সাফার করতেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমার একটা ফোড়া হইছে গরমে। এই ইরাপশন, র‍্যাশ আরেকটা বাচ্চাদের একটা ঝামেলা আছে সেটা হলো ক্রাডল ক্যাপ। ক্রাডল ক্যাপ হলো ১ বছরের নিচের বয়স এমন শিশুদের মাথার তালুতে ত্বকটা খসখসে হয়ে যায়। দেখলে মনে হবে যে সোরিয়াসিস। লাল হয়ে যায়। অনেক ক্ষেত্রে মাথার তালুর ত্বক মাছের আঁশের মতো শুকনো ও খসখসে হয়ে যায়। এটা চমৎকার সালফার এটার জন্য মানে চমৎকার। একজিমা, হজমের বিভিন্ন সমস্যায় সালফারের বিকল্প থাকে না বাচ্চাদের ক্ষেত্রে। শিশু যদি ধাতুগতভাবে অন্য কোনো ওষুধের অধীনে হয়, তবুও চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে সালফারকে স্মরণ করতে হয় আমাদের এবং আমরা এটা করি। সালফার কিশোর-কিশোরীদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো একটা ওষুধ। কিশোরীদের মুখের ত্বকের ভয়ংকর পিম্পল মানে বিধ্বংসী পিম্পল যেটাকে বলে, এক্ষেত্রে সালফার অদ্বিতীয় ভূমিকা পালন করতে পারে। মানে খুব মানে
পিউবার্টির ঠিক আগ মুহূর্তে বা ওই সময় বা পরবর্তী মুহূর্তে যে পিম্পল গুলা দেখা দেয় অনেকের, এটার ক্ষেত্রে পুরুষের মধ্য বয়সের বিভিন্ন জটিলতায় আমাদের সালফার বিবেচনায় রাখতে হয়। এখানে একটু বলে রাখি, আমরা নারীদের কথা মানে মেয়েদের কথা বললাম, শিশুর কথা বললাম। বেসিক্যালি সালফার হলো একটা মেল রিমেডি। ফিমেলের ক্ষেত্রে দরকার হয়, কিন্তু প্রধানত মেল রিমেডি। জেমস টাইলার কেট বলেছেন, সালফার ব্যক্তিত্বের মধ্যে স্বার্থপরতা একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা আস্তে, আস্তে ভেতরে ঢুকবো। কিন্তু সালফারের অধীন ব্যক্তি সার্বজনীন মানবিক বৈশিষ্ট্য বা ধারার উপর কোন ধরনের একচেটিয়া আধিপত্য খাটান না। এটা খুব বোঝার ব্যাপার। সে মারাত্মক সেলফিশ, একরোখা। কিন্তু সর্বজনীন বা সার্বজনীন বিষয়টা, যেটা গণমানুষের কল্যাণে বা গণমানুষের অংশগ্রহণে ঘটছে বা মানবিকতা সম্পন্ন কোনো বিষয়, এইটা নিয়ে উনি কোনো হ্যাসিং এ যায় না। আমরা এর আগে নেট্রাম কার্বনিকামের ক্লাসে বলেছিলাম, হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে সবচেয়ে স্বার্থহীন নেট্রাম কার্বনিকাম। এদের কোনো স্বার্থ নাই। নিজের স্বার্থের চিন্তা করেন না, কোনো ক্ষেত্রেই না। সবচেয়ে স্বার্থপর বলেছিলাম আমরা সিফিলিনামকে। হোমিওপ্যাথিতে অনেক কনস্টিটিউশনাল ওষুধ আছে, যেগুলোর অধীন রোগী স্বার্থপর হয়ে থাকেন। এই বিষয়টা আমরা পাই। আর প্রতিটি কনস্টিটিউশনাল ওষুধের স্বার্থপরতার মধ্যেও আলাদা, আলাদা একটা নিজস্ব ছাপ থাকে। যেমন ফসফরাস বিশ্বাস করতে চায় পৃথিবী, সারা পৃথিবী তার কাছে নত থাকবে। টেক্সট বুকে সারা পৃথিবী কথাটাই আছে। কিন্তু আমি মনে করি এখানে সারা পৃথিবী ধরলে আমরা ভুল করব। কারণ একজন সাধারণ গৃহবধূ, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ, তিনি যদি মনে করেন সারা পৃথিবী আমার কাছে নত থাকবে, এটা গ্রহণযোগ্য না। এখানে পৃথিবী মানে হলো তার নিজস্ব সার্কেল বা বলয়। এই ফসফরাসের এই পৃথিবী মানে তার নিজস্ব সার্কেল বা বলয়কে ধরতে হবে সারা পৃথিবী, তার কমিউনিটি। সিপিআর এমন আকাঙ্ক্ষা ফসফরাসের চেয়ে আরো অনেক বেশি থাকে। সাইলেসিয়ার দায়িত্ব, সাইলেসিয়া তার নিজের দায়িত্ব এড়িয়ে থাকেন। পরসিটিলা অবিরাম আদর পেতে ও নিরাপদ থাকতে চান। এর মধ্যে স্বার্থপরতা আছে। নেটামিউরিটিকাম সবকিছু তার নিজের মতো করে করতে চান। অন্যের মতো না। আর্সেনিক নাক্স ভূমিকার মতো নিজের লাভ ক্ষতির বিষয়টির প্রাধান্য দেন। স্বার্থ রক্ষার জন্য নিরলস কাজ করে যান। ক্যালকিরিয়া ও লাইকোপোডিয়ামের স্বার্থপরতা ধরা পড়ে ভিন্ন মাত্রায়। তারা অন্যের ভীষণ প্রয়োজন বা সংকটকালেও বিন্দুমাত্র সহায়তা দিতে রাজি থাকেন না, ক্যালকেরিয়া এবং লাইকোপোডিয়াম। ল্যাকেসিসের বিশেষ অনুভূতি যখন জাগ্রত হয়, মানে ল্যাকেসিসের মূল মূর্তিটা যখন জাগ্রত হয়, তখন তিনি অন্যদের আকাঙ্ক্ষা এমনকি অস্তিত্ব স্বীকার করতে চান না। সব ভ্যানিশ করে দিবে। তার নিজের স্বার্থটাকে বা নিজের উইশটাকে উইলটাকে সে এস্টাবলিশ করবে। সালফার স্বার্থপরতার একটি চরম অবস্থা প্রকাশ করেন তার অহংবোধ থেকে। এই যে মূল জায়গায় আসছে যে সালফারের যে স্বার্থপরতা, সেটা হলো তার অহংকার বা অহংবোধ থেকে। সালফারের স্বার্থপরতার সঙ্গে কনকমিটেন্ট হিসাবে থাকে নিষ্ঠুর ও অহংকারী মনোভাব। আমরা এই ধরনের মনোভাব পাই সালফারের অধীন পুরুষ রোগীর ক্ষেত্রে, বিশেষ করে সংসার বা সামাজিক জীবনে মর্মাহত পুরুষের ক্ষেত্রে। তার মধ্যে অন্যদের জন্য কোনো সংবেদনশীলতা কাজ করে না। প্রথম দিকে তিনি অন্যদের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক মনোবৃত্তি লালন করেন ঠিকই, কিন্তু অন্যদের কাছ থেকে যদি প্রত্যাশিত আচরণ তিনি না পান, তাহলে তিনি নিজের মধ্যে মগ্ন হয়ে যান। এ পরিস্থিতিতে অন্য কাউকে তিনি কোনো কিছু দিয়ে বিন্দুমাত্র ছাড় দিতে পারেন না। এটা সালফারের এক ধরনের চারিত্রিক স্বার্থপরতা। এই অবস্থায় তিনি সংসারের কোনো কাজে হাত লাগান না। তার স্ত্রী হয়তো সব কাজ করে থাকেন। তার স্ত্রী এতটাই কর্মব্যস্ত থাকেন, ঠিকমতো খাওয়ার সময় পান না, গোসলের সময় পান না। এরপরও তিনি মানে সালফার ঘরে ফিরে বিছানায় শুয়ে থাকবেন। স্ত্রীকে বাধ্য করবেন তার মাথা টিপে দিতে। তিনি কেবল নিজের দিকটাই ভাববেন। অন্যের কল্যাণ তার কাছে মূল্যহীন। তিনি তার সময় থেকে একটা মিনিট নিজের সম্পদ থেকে একটা বিন্দু পরিমাণ অন্যের জন্য ব্যয় করতে
রাজি নন এবং সেটা করবেন না। অনেক সময় আমরা এমন কিছু সালফার রোগী পাই যাদের সবকিছুতেই বিতৃষ্ণা থাকে। প্রথম দিকে আপনার কাছে এমন রোগীকে সিফিলিনামের অধীন বলে মনে হতে পারে। কিন্তু মনে রাখবেন সিফিলিনামের বিতৃষ্ণা সালফারের মতো অতটা উচ্চ মাত্রায় নয়। তার প্রধান উদ্বেগ নিজের স্বাস্থ্য নিয়ে। আমরা মার্কুরিয়াস, পরসিটিলাস, সিপিয়া এবং সালফারের রোগীদের মধ্যে বিতৃষ্ণা দেখতে পাই। বিশেষ করে সালফারের রোগীর মধ্যে একটি কমন বিতৃষ্ণা থাকে। আর সাধারণ একটা বিতৃষ্ণা থাকে। এটা এক ধরনের খুঁতখুঁতে স্বভাবের সঙ্গে সম্পৃক্ত। ফেস্টিডিয়াসনেস। ফেস্টিডিয়াসনেস তো সালফার হতে পারে না। আচ্ছা, ফেস্টিডিয়াসনেস এর আলোচনা আমরা একটা পার্টে আনছি। সামনে দেখি আমার কাছে নোট নেওয়া আছে। তিনি অন্যের ব্যবহার করা কোনো পাত্রে কোনো খাবার খেতে পারেন না। তিনি মনে করেন এই পাত্রটা নোংরা। সিপিলি নামে অবশ্যই এতটা কট্টর বিতৃষ্ণা নাই। সিপিলি নামেও বিতৃষ্ণা আছে কিন্তু অতটা কট্টর বিতৃষ্ণা নাই। আমরা সিপিলি নামে যা পাই সেটা হলো এক ধরনের কম্পালসিভ অবস্থা। আমরা বলছিলাম যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের রোগীর যেরকম হয় ওসিডির রোগীর। সিপিলি নামের এই কম্পালসিভ অবস্থা তাকে বারবার হাত ধোয়ার জন্য বাধ্য করে। আমরা বলছিলাম আগে কোন ক্লাসে। মনে রাখবেন শুধু সিফিলিনাম না, থুজা অক্সিডেন্টালিস সহ আরো বেশ কয়েকটি ওষুধ আছে। যে ওষুধগুলোর অধীন রোগীরা বারবার মানে তাদের হাত ধোয়া লাগে, হাত ধুতে হয়। তবে সিফিলিনামের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা খুব কম আলোচিত হাত ধোয়ার ক্ষেত্রে। বারবার হাত ধোয়, বারবার হাত ধোয় তারপরে সে সিফিলিনাম না। সিফিলিনামের একটা কম্পালসিভ কন্ডিশন তৈরি হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে। যখন সে বেডে যাবে, বিছানায় যাবে তার আগে অবশ্যই তাকে হাত ধুতে হবে। এটা অন্যান্য ওষুধের মধ্যে পাওয়া যায় না। অন্য ওষুধগুলা সেটা হলো উনি যখন কাজকর্ম করেন তারপরে তাকে হাত ধুতে হয়। বা নোংরা হইছে মনে করলে হাত ধুতে। কিন্তু সিফিলিনামের বাধ্যবাধকতা হলো যখন সে বেডে যাবেন, ঘুমোতে যাবেন তার আগে অবশ্যই তাকে হাত ধুতে হবে এবং সেটা ভালো করে। আপনারা যারা আজকের এই আলোচনার সঙ্গে আছেন এবং নিয়মিত যারা প্র্যাকটিস করেন তাদের প্রত্যেকেরই হয়তো অন্য যেকোনো ওষুধের চেয়ে সালফার খুব বেশি ব্যবহার করে থাকেন আপনারা। এবং সালফারটা দরকার। অবশ্য আমি ছাড়া। হোমিওপ্যাথিতে সালফার ছাড়া আর এমন কোনো ওষুধ নাই যেটা স্থূল মাত্রায়, সূক্ষ্ম মাত্রায়, উপযুক্ত ক্ষেত্র অথবা অনুপযুক্ত ক্ষেত্র দেখেন সূক্ষ্ম মাত্রা, স্থূল মাত্রা, উপযুক্ত ক্ষেত্র, অনুপযুক্ত ক্ষেত্র। এমনকি যেকোনো বয়স ও লিঙ্গের রোগীকে প্রয়োগ করলে ভালো বা মন্দ প্রতিক্রিয়া প্রকাশ করার ক্ষমতা রাখে। তাহলে কি আপনি সালফার এই রোগীটার জন্য দরকার না তাকে দিলেন। সেখানেও বা একটা প্রতিক্রিয়া আসবে। হোক সে ভালো বা মন্দ। এবং এখানে potency is not matter. আপনি 1x দিলেন তাতেও প্রতিক্রিয়া আসবে। আপনি মানে 1m দিলেন তাতেও প্রতিক্রিয়া আসবে। আমি এমন ওষুধ আর দ্বিতীয়টা হোমিওপ্যাথিতে দেখি নাই। সালফার দিলে কোনো প্রতিক্রিয়া আসছে। আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, রোগীর প্রতিক্রিয়া শুরু হয়েছে, সে কাজ করছে। না, এখানে সালফার প্রযোজ্য না। তাহলে কি সালফার প্রযোজ্য হলেও প্রতিক্রিয়া দেখাতে পারে? হ্যাঁ, সেটা পজিটিভ। আবার প্রযোজ্য না হলেও আপনি সালফার প্রয়োগ করছেন, প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু সেই প্রতিক্রিয়াটা নেতিবাচক। মারাত্মক জিনিস। অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে সালফার নির্দেশিত না হয়েও নির্ধারিত প্রয়োগ হয়। এটা হয়ে আসছে আমাদের ভুলের কারণে। সালফারের প্রয়োগ, অপপ্রয়োগ দুটোই খুব বেশি হয়। এটা আমরা সঠিক প্রয়োগটাও বেশি করি, আবার অপপ্রয়োগটাও বেশি করি। প্রচলিত গ্রন্থগুলোতে সালফার সম্পর্কে যা ধারণা দেওয়া আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ডাক্তার জেমস টাইলর কেন্টের দেওয়া ধারণার হুবহু অনুলিপি মাত্র। কেন্টের বাইরে এটা নিয়ে আর কেউ কথা বলছে, বইগুলো পড়লে সেরকম মনেই হয় না। সবাই একই কাহিনী গেয়ে গেছেন। একই কাহিনী পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন। কেন্ট যা লিখছেন সেটাই অনুলিপি করে গেছেন। ডাক্তার কেন্ট প্রকৃত অর্থে হোমিওপ্যাথিতে সালফারের রূপ বর্ণনা করেছেন। এবং কেন্টের চাইতে ভালো সালফার ওই সময় পর্যন্ত কেউ করাইনো নাই। এবং পরবর্তীতে যারা সালফার নিয়ে
কাজ করেছেন, লিখেছেন, তারাও কেন্টকে কেউ বাদ দেন নাই। সালফার সম্পর্কে ডক্টর কেন্ট এর বর্ণনাটি আমরা সবাই জানি, এখানে যারা আছি সবাই জানি। তার মতে রোগা লম্বা, পিঠের উপরের দিকে অর্থাৎ কাঁধের পেছন অংশে কুজ সামনের দিকে ঝুঁকানো, এক ধরনের দার্শনিক মানসিকতা সম্পন্ন, অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন পরিচ্ছদ পোশাক, নোংরা স্বভাব ও শরীরের অধিকারী ব্যক্তি। আর হ্যাঁ, দীর্ঘকাল ধরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মনে সালফার সম্পর্কে ডাক্তার কেন্টের দেওয়া এই ধারণাটি একদম ছবির মতো সেটআপ হয়ে আছে। গুরু শিষ্য পরম্পরায় এই ভাবনাটাই আমাদের মধ্যে এস্টাবলিশড। আমরা এর বাইরে চিন্তা করার চেষ্টা করি না। দরকার কি? কেন্ট আছে আমাদের কাছে। সেটা কি হবে? আমরা টোটাল সালফারটাকে পাবো না। ডক্টর কেন্ট যে ধরনের সালফারের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, তাছাড়াও সালফারের আরো ধরন আছে। সালফার ব্যক্তিত্বের আরেকটি ধরন হলো তুলনামূলক স্থূল, মোটা, মাংসল শরীর, যার মুখমণ্ডল লাল। তাহলে কি একদম ক্যালকেরিয়ার কাছাকাছি। আপনি বুঝতেই পারবেন না যে ক্যালকেরিয়া বা সালফার ভালোভাবে কথা না বললে। গ্রাফাইটিস ক্যালকেরিয়া সেম ক্যালকেরিয়ার যে মোটা ধরনটা সেরকম। মুখমণ্ডলের চেয়ে তার ঠোঁট দুটি অনেক বেশি লাল। তার গায়ের রং অত ফর্সা নয়, একটু ঘোর, শ্যামলা বা কালোও বলা চলে। পাশাপাশি আমরা সবসময় সালফারকে যেভাবে ভাবতে শিখেছি, তার বাহ্যিক গড়নের মধ্যে পরিচ্ছন্নতা নেই ইত্যাদি। বর্তমান আধুনিকতার এই সময় দাঁড়িয়ে আমরা বাইরের থেকে দেখে বর্ণিত ঐরকম সালফার, ঐরকম নোংরা মানুষ খুব একটা পাওয়া যাবে বলে মনে হয় না। তাহলে কি সমাজ এগিয়েছে, সময়টা অনেক এগিয়েছে, সভ্যতার ডেভেলপ হয়েছে। বর্তমান সমাজে প্রতিটি মানুষকে পরিচ্ছন্ন থাকতে হয়। সুতরাং হ্যাঁ, পরিচ্ছন্নই থাকতে হয়। আপনি চাইলে রাস্তায় মলত্যাগ করতে পারবেন না। একটা সময় ছিল। সুতরাং সালফারের নোংরামোটা, এই সালফারের যিনি অধিকারী বহুল অংশে ঢেকে রাখার, পরিষ্কার রাখার ঐকান্তিক চেষ্টা করেন এটা না। রাখার চেষ্টা করেন, বাধ্য হয়ে চেষ্টা করেন এবং চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এছাড়া কেউ তার শরীরের বাইরের দিকে ত্বকের কোনো ধরনের উদ্বেগ বা চুলকানি দীর্ঘদিন ধরে সহ্য করবেন বর্তমান সময়ে আমার মনে হয় না। এটা অনেক লেখকই বলছেন। ডাক্তার জর্জ ভিতলকাসও বলছেন। এটা এখন কেউ সহ্য করতে চায় না। যা অতীতকালে মানুষ সহ্য করতেন। মানবদের ত্বকের উপরিভাগে চুলকানিতে ব্যবহৃত বর্তমান সময়ে অ্যালোপ্যাথিক ওষুধগুলো যথেষ্ট শক্তিশালী। অবদমন করার জন্য যথেষ্ট পাওয়ার রাখে, তারা ক্ষমতা রাখে। বিশেষ করে কর্টিকোস্টেরয়েড যেটা চুলকানিতে ব্যবহৃত বর্তমান সময়ে অ্যালোপ্যাথিক ওষুধগুলো যথেষ্ট শক্তিশালী। তার মধ্যে কর্টিকোস্টেরয়েড ত্বকের উদ্ভূত চুলকানি নাশে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা ব্যবস্থা দিয়ে থাকেন। এটা এমন সব চর্মপীড়ায় প্রযোজ্য হয় যে চর্মপীড়াটা সালফার সদৃশ। তো বাইরে থেকে দেখে আপনি সালফার বুঝবেন কেমনে? আপনার কাছে আসার আগে কয়েক ফাইল স্টেরয়েডস এর মাইখা টেকা ভদ্র হয়ে আপনার সামনে আসবে। কর্টিকোস্টেরয়েড এক শ্রেণীর হরমোন যা মেরুদণ্ডী প্রাণীর অ্যাড্রিনাল কর্টেক্স ও কর্টেক্স থেকে উৎপন্ন হয়। তৌফিক ইমাম স্যার যে অ্যাড্রিনাল কর্টেক্স এর বর্ণনা দিয়েছিলেন মনে আছে, সবার মনে আছে। এটার বিস্তারিত ব্যাখ্যায় যাব না। উনি হরমোন পড়াতে গিয়ে স্যার ওইটা বর্ণনা করেছিলেন। তো অ্যাড্রিনাল কর্টেক্স ও কর্টেক্স থেকে উৎপন্ন হয়। একটা একটা বিষয় বলি যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার মরহুম জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে, তিনি এখন নেই, তবে অনেকেরই চেনা মুখ। আমি বিশ্বাস করি যেখানে যারা আছে সবাই কম বেশি ওনার ছবিটা একবার দেখেছি আমরা। কেননা উনি বেশ আলোচিত ছিলেন, বিশেষ করে কোভিড-19 এর সময় মারাত্মকভাবে আলোচিত ছিলেন। এই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একাধিকবার মুখোমুখি বসে কথা বলার সুযোগ হয়েছিল।
আমার তখন মনে হয়েছিল যে জাফরুল্লাহ স্যার সালফারের সালফার পার্সোনালিটি, তার এভরিথিং, তার কথাবার্তা বা এটা সেটা সবকিছু মিলিয়ে তাকে আমি সালফার পার্সোনালিটি, আর এটা আমি করি। আমার নতুন কোনো লোক আমার সাথে কথা বলতে আসলো, আমি সেই লোকটাকে আমি বলতে মানে মানে ডায়াগনোসিস করতে চাই তার অজান্তেই। এবং আমার আত্মীয়স্বজন বা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন অনেকদিন পর আসলে টাসলে তাদের কথাবার্তাও ওই ডাক্তার সুলভ কথা আমার চলে যায়। তো খোঁজ খবর করতে গিয়েই অনেক কথা, মানে যে যা সচরাচর আমরা রোগীকে জিজ্ঞেস করি, এটা হয়। আপনাদেরও হবে। সবারই হয়। জর্জ ভিতলকাস সালফার সম্পর্কে বলেছেন, কোট আনকোট, শুধুমাত্র লম্বা, অবনত মস্তক ও কুঁজো কাঁধই সালফারের পরিচয়ের সূচক চিহ্ন নয়। সালফার একজন অনুসন্ধানী ব্যক্তিত্ব হন। তিনি প্রতিটি বিষয় সম্পর্কে মন থেকে জানতে চান। তিনি বিষয়বস্তুগুলোর গভীরে পৌঁছাতে চান এবং অনেকগুলো বিষয়ের মধ্য থেকে সত্যটিকে খুঁজে বের করার একটা ঐকান্তিক চেষ্টা তার মধ্যে থাকে। আমার মনে আছে যে তারেক ইমাম স্যার একটা ক্লাসে বলেছিলেন, যত ইনভেনশন, যত আবিষ্কার, সবটার পেছনে সোরার একটা প্রভাব থাকবে। সোরা না থাকলে আবিষ্কারগুলো হবে না। তাহলে কি দার্শনিক বানাই দিবে, বিজ্ঞানী বানাই দেবে। এই সোরার যে পজিটিভ দিকটা, সোরার যে পজিটিভ দিকটা, সোরার যে মাধুর্য, সেই মাধুর্যটা মানুষকে বিজ্ঞানী বানায়। আবার সোরার কদর্য মানুষকে খাদে ফেলে দেয়। সত্য খুঁজে বের করার চেষ্টায় নিমগ্ন থাকেন সালফার। আমাদের পুরনো বইগুলোতে বলা হয়েছে সালফার একজন দার্শনিক, যিনি ৩৫ বছর ধরে একটিমাত্র শার্টই পড়েছেন। এ বিষয়ে ভিতুলকাস বলেন, বর্তমান সময়ে আপনি ওই ধরনের একটিমাত্র শার্টওয়ালা দার্শনিক বা বিজ্ঞানী খুঁজে পাবেন না। বরং আপনি এমন একজন বিজ্ঞানী বা দার্শনিক টাইপের ব্যক্তিত্ব খুঁজে পাবেন, যিনি তার কার্যালয়ের মেঝেতে বিভিন্ন বিষয়ের বই ফেলে রেখেছেন। তার পড়ার টেবিলটি অপরিচ্ছন্ন, পরিষ্কার করার দরকার বলে তিনি মনে করেন না। কিন্তু পরিষ্কার করছেন না। তিনি এসব অপরিচ্ছন্ন বলে মনেই করেন না। তিনি তার অধ্যবসায় নিয়ে মগ্ন থাকেন। তিনি এমন একটা কিছু করতে চান, যা আগে কেউ কখনো করেনি। কিন্তু সেটা তার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। তিনি নিজের চেহারাও দেখার প্রয়োজন বোধ করেন না। মানে উনি সবসময় সাকসেস হতে পারেন না। পারেন না, সোরা একটা সময় এটা রাইজ করতে ভালো দিতে গ্যাট করে মন্দটা দিয়ে বসে। তখন তো ১ ফোঁটা ১ কলস দুধে ১ ফোঁটা টক পড়লে যা হয় সেটা হয়ে যায়। জর্জ ভিদুরকাসের সঙ্গে চ্যালেঞ্জ করেই এখানে একটা মজার কথা বলছি আমি। উফ! আমার যে স্লাইড গুলো ছিল আমি তৈরি করেছিলাম। আমি প্রায় ২০ টার মতো স্লাইড করেছিলাম। সব দেখাইতে পারলে মজা হইতো। জর্জ ভিদুরকাসের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েই মনে হয় প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। ২ বছর আগে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, ৩৪ বছর ধরে তিনি একই শার্ট পরছেন। মানে একটি মাত্র শার্ট পরছেন। তার প্যান্টের বয়সও ঐরকমই। ভিতুল কাজ বলছেন কি যে এইরকম সালফার খুঁজে পাওয়া যাবে না। তো আমি ডাক্তার লিপ্টন বুকে হাত দিয়ে বলি, হ্যাঁ, আমি একজন পেয়েছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। যিনি নিজেই গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়েছেন যে এই শার্টটা আমি ৩৪ বছর ধরে পরছি। এই প্যান্টটার বয়স আমার এরকম। আমার সঙ্গে আলাপচারিতার প্রায় ১০ বছর পরে জাফরুল্লাহ স্যার এই সাক্ষাৎকারটা দেন। মৃত্যুর কিছুকাল আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি হয়তো সকলকে জানিয়ে দিয়ে গেছেন তিনি একজন সালফার ব্যক্তিত্ব ছিলেন। আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে আপনার যে হোমিওপ্যাথি। যাই হোক, আমরা সালফারের ২ মেরুর ব্যক্তিত্বের কথা বলছিলাম। ২ টি মেরুর মধ্যে একটির অধীন ব্যক্তি রুগ্ন, লম্বা কুঁজো, অপরটির অধীন ব্যক্তি স্থূল, মাংসল, শক্ত সামর্থ্য, লালচে মুখমণ্ডল ও তার তার চেয়েও অধিক লাল হলো তার ঠোঁট। শুধুমাত্র শারীরিক গঠনেই নয়, এদের একজনের মধ্যে ভীষণ জড়তা, অন্যজনের মধ্যে অতি উৎসাহ। একজনের মধ্যে আমরা মারাত্মক অলসতা ও জড়তা পাই। জড়তার সঙ্গে অলসতা সালফারের একটা নিজস্ব বৈশিষ্ট্য। পাশাপাশি আমরা অন্যটিতে পাই অতিরিক্ত কর্মপ্রবণতা ও ওভার অ্যাক্টিভিটি। একজন সালফার বিশুদ্ধ তাত্ত্বিক ভাবনার অধিকারী, অপরজন কড়কড়ে ব্যবহারিক, আদর্শবাদী। আমরা একটু আগে বলেছি সালফার পুরোপুরি স্বার্থপর। আবার এর ঠিক বিপরীত অবস্থাও
আছে, ভীষণ আত্মত্যাগী। আমরা এসব বিষয়ের মধ্যে দিয়ে দেখি সালফারে মেরুকরণ বা পোলারিটির বিষয়টি স্পষ্ট। মানে ঠিক এই একটা লক্ষণ তার উল্টো একটা লক্ষণ। এই একটা ক্যারেক্টার তার উল্টো একটা ক্যারেক্টার। এটা সালফারের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। আসলে আমাদের মনে রাখা দরকার শুধু সালফারই নয়, প্রায় প্রতিটি ওষুধেই কম বেশি এরকম পোলারিটি থাকে। প্রচলিত গ্রন্থগুলোতে হয়তো পোলারিটির বিষয় আলাদাভাবে লেখা হয় না খুব একটা। কিন্তু আমরা চেষ্টা করলে এগুলো খুঁজে পাবো। সুতরাং আমাদের এমন প্রত্যাশা করা আদৌ ঠিক না যে সালফার মাত্রই অলস হবে, সালফার মাত্রই যথেষ্ট সক্রিয় এবং অতিরিক্ত কর্মতৎপরও হতে পারে। আমরা সালফার সম্পর্কে প্রচলিত যে মতবাদগুলো পাই, সালফার ব্যক্তিত্ব পরিপাটি থাকতে পারে না। এক কথায় পারিপাট্য সালফারের সঙ্গে যায় না। ফেস্টিডিয়াসনেস বা টিডিনেস এটা সালফারের সঙ্গে যায় না। এটা একটা বদ্ধমূল একটা কথা প্রচলিত হোমিওপ্যাথির মধ্যে। সালফারের মধ্যে কোনো ফেস্টিডিয়াসনেস নেই। কিন্তু আমরা বিস্মিত হই যখন কোনো সালফার ব্যক্তিত্ব আমাদের চেম্বারে এসে আমাদেরকে বলেন, "জানেন ডাক্তার সাহেব আমি ভীষণ ফেস্টিডিয়াস। আমি মারাত্মক খুঁতখুঁতে।" আসলে বিস্মিত হওয়ার কিছু নেই। সালফারও ফেস্টিডিয়াস হতে পারে। এটা সালফারের সেই পোলার বা সেই মেরু যা আমরা আগে বললাম। কোনো সালফার ব্যক্তিত্ব ভীষণ পারিপাট্য দেখাতে পারেন। ভীষণ ফেস্টিডিয়াসনেস অবস্থায় চলে আসতে পারে। আবার কেউ খুব আগোছালো অবস্থা প্রকাশ করতে পারেন। একটা পর্যায় রয়েছে যেখানে একজন সালফার স্বাভাবিক স্বাস্থ্যকর অবস্থার চেয়ে বেশি সক্ষমতা দেখান, বেশি কাজ করতে চান, অতিরিক্ত পরিশ্রম করেন। তিনি ওভার অ্যাক্টিভ পর্যায়ে চলে যান। যা তার সক্ষমতার তুলনায় অনেক বেশি। অতিরিক্ত কর্মকাণ্ডের কারণে একসময় তিনি বিধ্বস্ত অবস্থায় পড়ে যান, তিনি ভেঙে পড়েন। কাজ করতে না পারার কারণে তার মধ্যে এক ধরনের টিডিনেস ডেভেলপ করে, ফেস্টিডিয়াসনেস। এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না। জাস্ট